লাগেজ ক্যারিয়ারে আপনার প্রয়োজনীয় কোনো কিছু ফেলে যাচ্ছেন কিনা। যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। হ্যালো এভরিওয়ান, আমি গিয়েছিলাম চিটাগংয়ে এবং কী করলাম সেখানে তা নিয়েই থাকবে এই ভিডিওতে। মূলত আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল, আর যেহেতু বিয়ের দাওয়াত ছিল তাই আমি রেডি হচ্ছি। আমরা পৌঁছেছি শুক্রবার সকালে পৌঁছেই হোটেল খোঁজা, এরপরে নাস্তা করে আমি 2 ঘন্টা ন্যাপ নিয়েছি। তারপরে আধা ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে রেডি হওয়া, এরপর রওনা দিয়েছি দাওয়াতের উদ্দেশ্যে। যাওয়ার পথে সিএনজিতে খুবই বাতাস ছিল, যেহেতু আমি চুল ছেড়ে দিয়েছিলাম চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। এরপর পৌঁছে গেছি ভেন্যুতে, যদিও মাঝখানে রাস্তা খুঁজতে অনেক সময় লেগেছে। খাওয়া শেষে আমরা পাশের রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমি আমার মেকআপ নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড ছিলাম, কারণ খুব কম সময়ে সিম্পল একটা লুক নিয়েছিলাম। এরপর পরন্ত বিকেলে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম পাশের রাস্তায়। এরপর সন্ধ্যা নেমে আসে এবং যাদের দাওয়াত ছিল তাদের বাড়িতে যাওয়ার জন্য খুবই জোরাজুরি করাতে আমরা রাজি হই এবং তাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। সেখানে আর ভিডিও করা হয়নি। খুবই আন্তরিকভাবে তারা আমাদের আপ্যায়ন করে। এরপর ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যায়। রাতে আর তেমন কিছু করিনি, আমি রেস্ট করছিলাম রুমের ভিতরে। হোটেল রুমের ভিডিও করছিলাম যে কিভাবে আমরা হোটেল রুমকে হোমলি বানিয়ে ফেলি, আর টিভি দেখছিলাম। এরপর শুরু হয় আমাদের পরের দিন ঘোরাঘুরির পালা। মূলত চট্টগ্রাম যাওয়ার মূল আকর্ষণ আমার জন্য ছিল এই ঘুরতে যাওয়া এবং ঘোরাঘুরি করে বেড়ানো। আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দেই। চট্টগ্রাম শহরটা একদমই শহর, কিন্তু মাঝখানে পাহাড় পাওয়াতে আমি ভিডিও করছিলাম। রাস্তার পাশেই পাহাড় ছিল। এখানে তখন ট্রেন যাচ্ছিল, তাই ট্রেনের ঘন্টা শোনা যাচ্ছিল। রেলপথের পিছনেই ছিলাম। ট্রেন যাওয়ার ভিডিওটা করতে পারিনি, কিন্তু রেলপথের ভিডিও করেছি। এখান থেকে আমরা এরপরে বাসে উঠে যাই। বাসে করে ডিরেক্ট চন্দ্রনাথ যাওয়া যায় না, সীতাকুণ্ড পর্যন্ত যাওয়া যায়। সেখান থেকে অটো করে আমরা পৌঁছে গিয়েছি চন্দ্রনাথে। বাস থেকেও খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। সেদিন আকাশটা আসলে অনেক নীল ছিল, যেটা অনেক ভালো লাগছিল। চারদিকের ভিউ, বাতাস আর নীল আকাশ খুবই ভালো লাগছিল আসলেই। যদিও রোদ উঠে যাওয়ার পরে আমরা রওনা দিয়েছি, কিন্তু খুব একটা গরম লাগছিল না, কারণ অনেক বাতাস ছিল। এরপর এখান থেকেই চন্দ্রনাথ পাহাড়ে ওঠা শুরু হয়। এর পরে খুব একটা দূরে আর গাড়ি যায় না। এখানে শুরুতেই কিছু দোকানপাট আছে যেখান থেকে স্টিক নিয়ে নিতে হয়, প্রয়োজনীয় পানি, স্যালাইন এসব নেওয়া যায়। আর মাঝে মাঝেই দোকান আছে যেখানে পানিও পাওয়া যায়, চা, শরবত এ ধরনের, এছাড়া কিছু মুখরোচক খাবার দাবার। এখান থেকে চন্দ্রনাথের সীমান্ত দেখা যাচ্ছে, আর যে চূড়ায় গিয়ে আমাদের ট্রেকিং শেষ হবে সেটাও আসলে দেখা যায়। চারদিক খুবই ধূসর দেখায়। আমি ভেবেছিলাম ছবি হয়তো খুব একটা ভালো আসবে না, কিন্তু আকাশ খুবই নীল ছিল এবং ছবিতে খুবই ভালো লাগছিল। চারদিক সবুজ আর নীল আকাশের মিশ্রণে আসলে ছবি খুবই চকচক করছিল। ট্রেকিংয়ের সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে উঠতে গিয়ে যখন শ্বাস আটকে আসে, তখন মনে হয় যে কখন ট্রেকিং শেষ হবে, পাহাড় কোথায় গিয়ে শেষ হবে। আর আসলে শরীর খুব একটা এগোতে চায় না, হাঁটু আটকে আসে। উঠতে উঠতে আমরা প্রায় অর্ধেক পার করে ফেলেছিলাম এবং সেখান থেকে ভিউ ছিল খুবই সুন্দর। দূরে দেখা যাচ্ছে একদম পাহাড় সবুজ থেকে নীল হয়ে আকাশের সাথে মিশে গিয়েছে, যেটা ছিল অসাধারণ। খালি চোখে ভিউ আরও বেশি ভালো লাগছিল আসলে। এখানে দেখা যাচ্ছে আমরা একটা চূড়ায় এসেছি, ভেবেছিলাম এটাই হয়তো শেষ চূড়া। এটা 1040 ফিটের মতো উপরে। এখান থেকেও আরেকটা অংশ আছে যেটা আরও উপরে, স্বর্ণ মন্দির, সেখানেও আমরা গিয়েছিলাম। পাহাড়ে তোমাদেরকে স্বাগতম জানাই। এখানে একটু ছায়া ছিল, তাই আমরা একটু রেস্ট করছিলাম, কিছু ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। এই জায়গাটায় ছায়া থাকার কারণে বাতাসটাও খুব ভালো লাগছিল, আর ভিউ তো ছিল অবশ্যই অনেক সুন্দর, যেটা দেখাই যাচ্ছে। এরপর এটা ছিল হাইয়েস্ট পয়েন্ট।
এখানেই আসলে এসে চন্দ্রনাথের শেষ এবং চন্দ্রনাথ মন্দির, তারপরে নামার রাস্তা শুরু। এখান থেকে দূরে দেখা যাচ্ছে যেখান থেকে আমরা ট্রেকিং শুরু করেছিলাম সেই রাস্তাটা, এবং এর মাঝে আরেকটা পয়েন্ট যেখানে আমরা উঠেছিলাম। আমরা এখানে 1200 ফুট উপরে ছিলাম। তারপরে নামার রাস্তা আসলে দুটো, একটা সিঁড়ির মতো রাস্তা হয়ে তারপরে যেটা মূলত নামার রাস্তা, এছাড়া আরেকটা আছে যেখান দিয়ে গাড়ি সিএনজি এসব যেতে পারে। আমরা সেই রাস্তাটা নিয়েছিলাম এবং সেখান দিয়ে যাওয়া শুরু করেছিলাম মূলত আমরা সিএনজি নিব বলেই, এবং কিছুটা পথ এগিয়ে আমরা একটা সিএনজি নেই এবং এরপরে আমরা চন্দ্রনাথ পার করে চলে আসি। এরপরে আমরা গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিই। এখান থেকেই মূলত সমুদ্রের বাতাসটা পাওয়া শুরু হয়ে যায়। আমরা একদম দুপুর 2টার দিকে রওনা দিয়েছিলাম, একদম রোদের সময়টা। ভেবেছিলাম ভালো লাগবে কিনা, কিন্তু বাতাসে ভালোই লাগছিল আসলে। যাওয়ার পথটাও খুব একটা খারাপ লাগছিল না, যদিও প্রচণ্ড রোদ ছিল, এবং রোদের কারণেই আমরা ওখানে পৌঁছেও সামনে একটা দোকানে বসেছিলাম ছায়াতে। রোদের কারণে আমরা আসলে আগাতে চাচ্ছিলাম না, আর কিছু খাওয়া দাওয়া করছিলাম হালকা। কিন্তু এত দূরে এসে, সমুদ্রের এত কাছাকাছি এসে সমুদ্রের দিকে যাব না তা তো হতে পারে না, তাই যাওয়া শুরু করলাম সমুদ্রের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র, এখান থেকে আসলে অনেক দূর, অনেকটা পথ হেঁটে যেতে হয়। রাস্তাটাও খুব অন্যরকম, পায়ের ছাপ দিয়ে ভরা, মনে হয় কয়েক বছর আগের পায়ের ছাপ, যেখানে আর পানি আসেনি বলে মাটিও নরম হয়নি, পায়ের ছাপগুলো আর যায়নি। কিছু কিছু ছাপ আবার গাছের ছাপের মতো, যে এখানে গাছ ছিল এমন মনে হয়। প্রচুর রোদ ছিল ঠিকই, কিন্তু সামনে গিয়েই খুবই সবুজ একটা অংশ, যেটা দেখে আসলে চোখ জুড়িয়ে যায়। আর এরপরেই সমুদ্র, ভিউটা ছিল অসাধারণ। সবুজটা মনে হচ্ছিল একদম কার্পেটে মোড়ানো, আর বাতাস তো ছিল অনেক, যেটা দেখাই যাচ্ছে ছায়াতেও। আর ওই দূরে সমুদ্র। সমুদ্র সৈকতের কাছে আসলে যাওয়া যাচ্ছিল না, কারণ সমুদ্র সৈকতের ওই দিকটায় অনেক বেশি কাদা, আর এইখানে যে ম্যানগ্রোভ ফরেস্টের মতো দেখা যাচ্ছে সে গাছগুলো হয়তো ঝড়ে ভেঙে গিয়েছে বা কিছু কেটে ফেলা হয়েছে। এরপর আমরা ওখানের দোকানপাট দেখছিলাম, কিছু জিনিসপত্র কেনাকাটা করছিলাম। এরপর সেখানে আর খুব একটা দেরি না করে আমরা আবার রওনা দিয়ে দেই। আমাদের ইচ্ছা ছিল আমরা আরেকটা সমুদ্র সৈকতে যাব, সম্ভবত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, কিন্তু গিয়ে দেখি বসুন্ধরা গ্রুপের কিছু বুলডোজার ওখানে রাখা, সম্ভবত কোনো প্রজেক্ট তারা হাতে নিয়েছে, যার কারণে আমরা ওখানে গিয়েও আর সামনে যাইনি, এবং আমরা ওখান থেকে তারপরে রওনা দিয়ে দেই। বুলডোজারের ভিডিও আমি আর করিনি। আমাদের হাতেও সময় কম ছিল, কারণ আমরা শুধু একটা দিনই রেখেছিলাম ঘোরাঘুরির জন্য, আর তখন বিকেলও হয়ে যাচ্ছে প্রায়, তাই আমরা আর দেরি না করে হোটেলের দিকে রওনা দিয়ে দিলাম। আসলে তখন লাঞ্চ বিকেল হয়ে গিয়েছে, ভেবেছিলাম লাঞ্চ বাদ দিয়ে হলেও ঘোরাঘুরিটা আগে করতে। এরপরে হোটেলের দিকে আমরা সিএনজি দিয়ে চলে যাই। সন্ধ্যায় আমরা আবার ঘুরতে বের হয়ে যাই, কারণ আমাদের হাতে ওই একটা দিনই ছিল ঘোরাঘুরির জন্য, এবং রাতেই আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। চট্টগ্রামে আসলে ঘোরার খুব বেশি জায়গা নেই। আমরা যেই জায়গাগুলো ঘুরেছি সেই স্পটগুলো ছাড়াও পতেঙ্গা আছে, কিন্তু পতেঙ্গা আমি আগেও গিয়েছিলাম, তাই আর এবার যেতে চাইনি। এই ছিল আমাদের ছোট্ট ট্রিপ। বাই বাই।